আরে সেরা নিনজা, অনেক আগে নিনজা। আর এটা কত কে 1PS, ওরে কি টান। মানে বালিতে ঘোরাঘুরি করতে আপনার কেমন খরচ হতে পারে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। সো আমি যদি আপনাকে মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড মোস্ট চিপেস্ট ওয়ে বলি, সেটা হবে বালির লোকাল গরু। গতকালকে যেই 3টা জায়গার মধ্যে গেছি, এই 3টা জায়গায় খুবই সুন্দর, বীজগুলা অসাধারণ, কিন্তু বীজগুলা থেকে সমুদ্রে নামি না, কারণ আমি সমুদ্রে যাওয়ার প্রিপারেশন নিয়ে যাই না। কিন্তু আজকে আমরা সমুদ্রে যাব, সমুদ্রে নামবো। একটা পয়েন্ট আছে, নাম হচ্ছে মান্তা বে। ওই মান্তা বেতে সমুদ্রের নিচের যে লাইফ, সেটা নাকি অসাধারণ, সবাই সাজেস্ট করে। তা আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমি স্কুবা ডাইভিং করব, বাট ওটা খুবই এক্সপেন্সিভ, যার কারণে এখন আমি সস্তার মধ্যে কাজ ছাড়তেছি। আমরা স্নরকেলিং করব। এই যে একটা ট্যুর বুক করছি, আমাদেরকে এখান থেকে বোট দিয়ে তারপরে মান্তা পয়েন্টে নিয়ে যাবে, তারপরে ছেড়ে দেবে। এবার বন্ধুরা সাঁতার কাটো, সমুদ্রের নিচের লাইফ দেখো, চলেন। টানা প্রায় 1 ঘন্টার বোট জার্নি শেষ করে আমরা চলে আসছি এখন হচ্ছে মান্তা বেতে। আর গতকালকে যে জায়গাগুলো আমরা পাহাড়ের উপর থেকে দেখছিলাম, সেগুলো এখন আমরা নিচ থেকে দেখতে দেখতে আসছি আর কি। স্টিংরে বা বাংলাদেশে আমরা যেটাকে শাপলা পাতা মাছ বলে চিনি, সেই মাছেরই বড় ভাই হচ্ছে এই মান্তা রে। এই মাছগুলো আকারে বিশাল আকৃতির হয়, একটা পূর্ণবয়স্ক মানুষের চেয়েও বিশাল বড় দেখায় এগুলাকে। আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম এগুলাকে প্রথমবারের মতো পানির নিচে দেখে। এর পরবর্তীতে আমাদেরকে আরও একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয় স্নরকেলিং করার জন্য, যেখানে রঙিন সব মাছ আমরা দেখতে পাই। অ্যান্ড আই এম জাস্ট ফলিং ইন লাভ উইথ দিস আন্ডার ওয়াটার লাইফ। পণ্ডিতদের দ্বীপ মানে হচ্ছে নুসা পেনিদাতে ছিলাম হচ্ছে 4 রাত 4 দিন। তো এই কয়েকটা দিনে আমার সবচেয়ে ভালো সময় কাটছে হচ্ছে বিকালবেলায়, কারণ বিকালবেলায় নুসা পেনিদার আবহাওয়া না অন্য রকমের সুন্দর হয়ে যেত। খুব মৃদু বাতাস বইতো, রোদ নাই, সমুদ্রের পাড়ে বসে থাকতো, অসাধারণ লেভেলের ভালো লাগতো। আর সেই দ্বীপটা ছেড়ে আজকে চলে যাচ্ছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এক্সকিউজ মি, দিস ইজ পাদাং বাই ফেরি? 12 o'clock. This is? Oh, okay. So with this 12 o'clock. আচ্ছা, এখানে কাহিনী কি হচ্ছে ব্রোস জানেন? লাস্ট দিন যখন পাদাংবাই থেকে নুসা পেনিদাতে আসছিলাম, তো ফেরি লেট করছিল 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা লেট করার পরে আইসা এখানে নামাই দিল। নামানোর পরে জিজ্ঞেস করছিলাম যে কখন আবার যাওয়ার ফেরি কখন, তখন বলছে আমাদেরকে 10টায়। তা আমিও সকালবেলা রুম চেক আউট করে চলে গেছি ফেরিঘাটে, একবার খুব তাড়াহুড়া করে 9:30 বাজে চলে গেছি। গিয়ে শুনি ফেরি হচ্ছে 12টায়। এখন 12টা পর্যন্ত আবার ওয়েট করতে হবে, কিচ্ছু করার নাই। এখানকার মানে নুসা পেনিদাতে আসা এবং যাওয়ার যেই ফেরি, এটার টাইমের কোনো ঠিক ঠিকানা নাই। এটা ইন্টারনেটে ঘেটেও পাওয়া যায় না, ফিজিক্যালি এসে জিজ্ঞেস করছি তাও হইল না। মানে ফেরি যখন ছাড়বে
তার হয়তো 1-2 ঘন্টা আগে কনফার্ম হয়, হ্যাঁ আজকে এই সময় ফেরিটা যাবে। এখনও সময় হাতে আছে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা আমরা এই যে হাওয়া বাতাস খাই, তারপরে এই যে প্রকৃতি দেখি, আর কি করব। এই সময়ের মাঝে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। দেখেন, এগুলো হচ্ছে বালির লোকাল গরু। এগুলোর একটা নিজস্ব আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে এগুলোর পা হয় হচ্ছে সাদা সাদা, দেখছেন? আর কাছে আসতেছে, ভয় পাচ্ছে। এবং এগুলো খুব মানে তন্দুরুস, যেটাকে বলে স্বাস্থ্যবান হয় আর কি। তারপরে পিঠের মধ্যে একটা দাগ আছে। এগুলো সম্ভবত আগে ওয়াইল্ড ছিল বালিতে। হ্যাঁ, তুই ভয় পাইস না, সমস্যা নেই, আমি মানুষ। কিরে এই গন্ধ আসতেছে কোত্থেকে? তারপরে এগুলোর পিঠের উপর একটা সুন্দর স্ট্র্যাপ আছে, এটা খুব সুন্দর। মানে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। কি খবর? একটা বাচ্চা আছে, কেমন আছো? জোস। এভাবে আরো কতক্ষণ বন জঙ্গলে ঘুরলে আমিও এখানকার লোকাল হয়ে যাব। যাই হোক, চলেন, আমাদের ফেরির টাইম হয়ে গেছে। আর আপনাদেরকে আজকে হচ্ছে আমি বালির খরচ সম্পর্কে, মানে বালিতে ঘোরাঘুরি করতে আপনার কেমন খরচ হইতে পারে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। ফেরির জন্য টিকিট কাটছি, কিন্তু কাহিনী বুঝলাম না। আসার সময় সেম ফেরিতে আসছি, ওটাতে রাখছিল হচ্ছে ৭৫,০০০ রুপিয়া, আর এখন রাখতেছে হচ্ছে ৮৭,০০০ রুপিয়া। কোনো মাবাব নাই। যেমনে পারতেছে সবাই অমনে টাকা নিতেছে। রুপিয়া তো হিসাব গায়েও লাগতেছে না, যা খরচ করতেছি। বাস আছে হচ্ছে 2:49, আমাদেরকে ফেরি অবশেষে নামাই দিছে। আর আমরা এখন আবার যাব উবুদের দিকে। চলেন ম্যাপটা সেট করে ফেলি। উবুদের দূরত্ব হচ্ছে এখান থেকে 37 কিলোমিটার। এখনও 1 ঘন্টা 11 মিনিট রাইড করতে হবে। আর এই 1 ঘন্টা 11 মিনিটেই রাইড করতে করতে আপনাদের সাথে কথাবার্তা বলবো অ্যাবাউট দ্য কস্ট অফ ট্রাভেলিং ইন্দোনেশিয়া। আপনি কীভাবে কম খরচে ইন্দোনেশিয়া ঘুরতে পারবেন সেই সব সাজেশন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শুরু হয়ে গেছে আমাদের রাইড অন উইথ শেল অ্যাডভান্স। আর এই সময়টা আমার আপনাদের সাথে কথা বলতে বলতেই যেতে হবে, কারণ শুধু রাইড করা ছাড়া আর কোনো কাজ নাই। আমার একমাত্র কাজ হচ্ছে এখন আপনাদের সাথে আলাপ করা, কথাবার্তা বললে আমার সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। বাহ, আপনাদেরকে একটা অ্যান্টিক পিস দেখাই। আরে সেরা নিনজা, অনেক আগের নিনজা। আর এটা কত K1PS, ওরে কি টান, সেরা তো। আর সাইলেন্সার একটা লাগাইছে, ঠ্যাট ঠ্যাট করে আওয়াজ করতেছে। সম্ভবত এটা 2 স্ট্রোক একটা মোটরসাইকেল। দেখি আমি ধরতে পারি কিনা। হ্যাঁ, ধরা যাচ্ছে। কি ধোঁয়াটা বের হইতেছে, একবারে অ্যান্টিক একটা পিস, জোস। আসেন আমরা কথাবার্তা বলি হচ্ছে ইন্দোনেশিয়াতে ঘোরার খরচপাতি নিয়ে। ইন্দোনেশিয়া খুব একটা বেশি কস্টলি কান্ট্রি না, ইন্দোনেশিয়া খুবই সস্তা একটা কান্ট্রি। ইভেন কি আপনি বাংলাদেশ থেকেও অনেক কম খরচে অনেক লাক্সারিভাবে ইন্দোনেশিয়া ঘুরতে পারবেন। বাংলাদেশের অনেক হোটেল, রিসোর্ট, তারপরে দর্শনীয় যেসব জায়গা আছে সেগুলোর মধ্যে খাবার দাবারের দাম হিউজ, তারপরে হোটেল রিসোর্ট সবগুলোর দাম হিউজ। তো ইন্দোনেশিয়া আপনি সেই তুলনায় অনেক কমে ঘুরতে পারবেন, অনেক ভালো অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন অনেক কম খরচে। কিভাবে সেটাই বলতেছি। লেটস স্টার্ট উইথ ফ্লাইট কস্ট আসলে খুব একটা বেশি কমানোর সুযোগ নাই, সেই ভ্যারি করবে হচ্ছে 65 থেকে 75,000-এর মধ্যে। আপনি যদি একটু আগে কাটেন তাহলে হয়তো 65-র মধ্যে পেয়ে যাবেন। কিন্তু একটা ট্রিক্স আপনাদেরকে বলে দেই, আপনারা ঢাকা থেকে বালির ডিরেক্ট কোনো ফ্লাইট পাবেন না। ঢাকা থেকে বালির যাওয়া এবং আসার ফ্লাইট সবসময় কোনো একটা জায়গায় ট্রানজিট হয়েই পাবেন, যেমন হয়তো থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, এই 3টা কান্ট্রি। তো আপনি যেটা করতে পারেন, এই সেম ফ্লাইট কস্ট 65 থেকে 75-এর মধ্যেই আপনি আরও একটা কান্ট্রি অ্যাড করে নিতে পারেন। আসার পথে আপনি থাইল্যান্ড ঘুরে তারপরে বালিতে আসলেন। আবার এমন হইতে পারে 3টা কান্ট্রি হইতে পারে আপনার, আপনি আসার পথে থাইল্যান্ড ঘুরলেন, বালিতে আসলেন, বালি ঘুরলেন,
ঘুরে যাওয়ার পথে আবার সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া ঘুরে তারপরে বাংলাদেশ ব্যাক করলেন, সেম ফ্লাইট কস্টের ভিতরেই আপনার হয়ে যাবে। এর পরবর্তীতে ট্যুর শুরু হওয়ার পরে যেই মেজর কস্টটা সেটা হচ্ছে এই যে ট্রান্সপোর্ট কস্ট। আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরতে যাবেন, কিভাবে ঘুরতে যাবেন? এবার সেটা হইতে পারে গাড়ি, সেটা হইতে পারে এরোপ্লেন, সেটা হইতে পারে শিপ, সেটা হইতে পারে এরকম মোটরসাইকেল, হইতে পারে স্কুটার। সো আমি যদি আপনাকে মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড মোস্ট চিপেস্ট ওয়ে বলি, সেটা হবে হচ্ছে একটা স্কুটার। অনেক কম খরচে আপনি একটা স্কুটার ম্যানেজ করে ফেলতে পারবেন। একটা গাড়ি নিয়ে যদি আপনি ঘুরেন, আপনার খরচ হবে 20 থেকে 50,000 টাকা ট্রান্সপোর্টের পিছনেই। ওরে আল্লাহ, কি ধুলাবালি ওর। কিন্তু একটা স্কুটার যদি আপনি নেন, আপনি 10 দিন যদি ঘুরেন স্কুটার নিয়ে, আপনি 5,000 টাকায় পুরো ট্রিপ শেষ করে ফেলতে পারবেন। মানে শুধু ট্রান্সপোর্টের কথা বলতেছি। এখানে যতগুলা ফরেনার আছে বা দেখি আমি, বেশিরভাগই হচ্ছে স্কুটার নিয়ে ঘুরে, কারণ স্কুটার অনেক কম খরচে ঘোরা যায়। একটাতে দেখলাম যে 1 মাসের জন্য একটা স্কুটার ভাড়া নিছে মাত্র 2 মিলিয়ন টাকায়, মানে হচ্ছে 14,000 টাকায়। 30 দিনে 14,000 টাকা মাত্র ট্রান্সপোর্ট কস্ট। নানান দেশের ট্রাভেলার, নানান দেশের মানুষের সাথে তো দেখা সাক্ষাৎ হয়েছে বা আগের ট্রিপগুলোতে হয়েছে। তো আমাদের দেশের ট্রাভেলার আর এইসব ট্রাভেলার মধ্যে পার্থক্য হচ্ছে এরা অনেক কম খরচে অনেক দিন ঘুরে, আর আমাদের দেশের যারা ট্রাভেলার তারা কম দিন ঘুরে বেশি টাকা খরচ করে। এটা যার যার যদিও ব্যক্তিগত ব্যাপার, ইউর টাকা, ইউর সময়, ইউ খরচ করো, হোয়াট ইজ মাই প্রবলেম? আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ইউ উড়াও। বাট এই ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা কম খরচে ঘুরতে চান, অনেক দিন ট্রাভেল করতে চান, তাদের জন্য। বাংলাদেশে এই ধরনের ট্রাভেলার, ব্যাকপ্যাকার টাইপের যে ট্রাভেলার আছে, সেটার সংখ্যা তুলনামূলক কম। ইভেন ইন্ডিয়াতেও দেখছি হিউজ পরিমাণ মানুষজন আসে ইন্ডিয়া থেকে ঘোরার জন্য, কিন্তু বাংলাদেশে ওই কালচারটা এখনও গড়ে ওঠে নাই। হয়তো আস্তে আস্তে হবে অদূর ভবিষ্যতে, যখন বিশেষ করে টিনেজার বা হচ্ছে 20, 22, 25 বছরের ছেলেপেলেরা প্রচুর ঘোরাঘুরি করা শুরু করবে। আমাদের দেশে এই বয়সের যে ছেলেপেলেরা আছে, তারা মূলত ইনকাম সোর্স খুঁজে পায় না। বাইরের দেশে এই বয়সের যারা ছেলেপেলে আছে তাদের প্রচুর ইনকাম সোর্স থাকে, তাই তারা ঘোরাঘুরি করতে পারে। হবে, বাংলাদেশে হবে আস্তে আস্তে, সমস্যা নেই। আর যেটা বলতেছিলাম, ট্রান্সপোর্ট কস্ট এভাবে আপনি কমাইতে পারেন। একটা স্কুটার ভাড়া নেন, ট্রান্সপোর্ট কস্ট একবারে কমে যাবে। আর এর পরবর্তীতে আরেকটা যেই কস্ট আসে, সেটা হচ্ছে আমাদের হোটেল কস্ট বা হচ্ছে থাকার খরচ। থাকার খরচ এবার ডিফার করবে, আপনি কি লাক্সারি চান নাকি কমের ভিতরে হইলেও চলবে। এখন লাক্সারি যদি চান, টাকা খরচ করার বহু জায়গা আছে, 1 লাখ টাকা 2 লাখ টাকারও হোটেল আছে। আর যদি বলেন যে না, কম খরচে ভালো জায়গায় থাকবো, তাহলে একটু ইন্টারনেট ঘাঁটতে হবে। কয়েকটা অ্যাপের সাজেশন দিয়ে দিই। প্রথমত হচ্ছে হোস্টেল ওয়ার্ল্ড। যদি হোস্টেলে থাকতে চান, সবচেয়ে চিপেস্ট ওয়ে টু লিভ হচ্ছে হোস্টেল। আপনি 700 টাকা, 800 টাকা, 1000 টাকা পার নাইটেও আপনি থাকার জায়গা পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয় নম্বর যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে হোমস্টে। হোমস্টেগুলোও খুব ভালো রকমের হয়, এবং আমি পার্সোনালি হোমস্টে প্রেফার করি, কারণ হোমস্টেতে কমফোর্টেবলি থাকা যায়, খুব বেশি একটা ভিড়ভাট্টা থাকে না, চিলভাবেই থাকা যায়। হোস্টেলে একটু প্রাইভেসির ইস্যু থাকে। হোমস্টেতে যদি থাকেন, আপনি 1000 থেকে 1500-এর ভিতরে ভালো ভালো হোমস্টে পেয়ে যাবেন। তবে আর একটু যদি খরচ করেন, ধরেন 2000 খরচ করলেন, তাহলে আরও বেটার পেয়ে যাবেন। যেমন ধরেন লাস্ট আমি 2 দিন যেটার মধ্যে ছিলাম, অসাধারণ জায়গা। বাংলাদেশে যদি এরকম একটা হোটেল, যেটা থেকে আপনি সমুদ্রের গর্জন শুনতেছেন, শুধু গর্জন না, সমুদ্র দেখতেছেন, বসতে পারতেছেন সামনে, এই ভিউ এনজয় করতে পারতেছেন, তারপরে এরকম একটা ইকো কটেজ যেটার ভিতরে আবার এসিও আছে, এটা যদি বাংলাদেশে হইতো, তাহলে এটার ভাড়া কত হইতে পারে? আমার মনে হয় অ্যাটলিস্ট 7,000 টাকা, তার উপরেও হইতে পারে, 10,000, 15,000 হতে পারে। এবার সেটা হোটেলের উপর ডিপেন্ড করে, সার্ভিসের উপর ডিপেন্ড করে। এরকম কাছ থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন, এরকম একটা হোটেলের ভাড়া আমি বালিতে বা নুসা পেনিদাতে এসে নিছি মাত্র 2,000 টাকায়। এরকম লেভেলেরও আপনি খুঁজে পাবেন যদি একটু চোখ কান খোলা রাখেন। আমি যেটা করি, ধরেন ইন্টারনেটে দেখি, দেখার পরে কম খরচে একটার মধ্যে উঠলাম, আজকে রাতে গিয়ে থাকলাম। থাকার পরে যখন আশেপাশটা ঘুরলে আমার এলাকা সম্পর্কে একটু ধারণা হয়ে যায়। ধারণা হওয়ার পরে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, সাজেশন পাই। তার পরবর্তীতে রাস্তা দিয়ে বের হলে হোমস্টে দেখা যায়, লেখাই থাকে বাইরে এই হোমস্টে সেই হোমস্টে। একটু ঢু মেরে দেখলাম কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে মুলামুলি করলাম। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনি মুলামুলি করতে হবে, আপনাকে দাম দর করতে হবে। আর এর পরবর্তীতে আরেকটা জায়গা যেটাতে আমরা বেশি খরচ করি, সেটা হচ্ছে খাবার দাবারের কথা এখন বলবো না। খাবার দাবার যখন খাবো তখন বলবো। এখন ভাই রোজা রাখছি, এখন চলেন রাইড করে পৌঁছাই, খাবার টেবিলে বসি, খাবার নেই, তারপরে খাবার দাবার নিয়ে কথা বলি। চলেন, লেটস গো।
প্রথমে যখন উবুদে আসি, যে এলাকাটার মধ্যে ছিলাম ওই এলাকাটা একটু শান্ত এরিয়া ছিল আর কি। এখন ডিসাইড করছি যে উবুদের একটা ভিন্ন এরিয়ার মধ্যে থাকবো, কিন্তু এই এরিয়াতে এসে দেখি তো একবার অবস্থা খারাপ, ভয়াবহ লেভেলের জ্যাম, মানে টোটালি অপোজিট। আগে কোন সাইডে ছিলাম আর এখন কোন সাইডে আছি। উবুদের এই সাইডটা সম্ভবত পুরোপুরি ট্যুরিস্টিক, সব ট্যুরিস্ট এই দিকটায় আসে থাকার জন্য। এই যে দেখেন এক সাইডে বাম সাইডের এই জায়গাটার মধ্যে কতগুলা গেস্ট হাউস, অনেকগুলা এই রোডে দিয়ে ঢুকলে। আমি একটা হোস্টেলের সন্ধানে যাচ্ছি। আমি আজকে হোস্টেল বুক করি নাই, চিন্তা করছি অনলাইন থেকে দেখব, দেখে সরাসরি চলে যাব। দেখে গিয়ে যদি ভালো লাগে তাহলে উঠবো, নাহলে উঠবো না। আমার লাস্ট বারের এক্সপিরিয়েন্স থেকে আমি ভাবছিলাম উবুদ হচ্ছে গ্রাম, তো এখন মনে হচ্ছে না, উবুদ একটা ভালোই বড় সিটি। হ্যাঁ, রাস্তাঘাট চিপা, বাট ভালোই ডেভেলপড, অনেক অনেক কিছু আছে এখানে। আর এই হচ্ছে আজকের রুম। আমরা চলে যাব হচ্ছে শাওয়ারে। আজকে শাওয়ারটা স্পেশাল, দেখতেছেন খোলা আকাশের নিচে জোস শাওয়ার হবে। আসেন খাবার দাবারের কথাবার্তায় আসি। আমি এখন এই যে ইফতার করার জন্য এত পরিমাণ খাবার দাবার নিয়ে আসছি। প্রথমত হচ্ছে টুনা ফিশ, আর হচ্ছে রাইস আছে, আরও কিছু সালাদ টালাদ আছে, আর এর পাশাপাশি নাসি গোরিংয়ের একটা প্যাকেজ নিয়ে আসছি। এই হোল প্যাকেজটা আমার কস্ট পড়ছে বাংলাদেশি টাকায় 1120 টাকা। এখানে 2 বেলার খাবার ধরতে পারেন। সো যদি স্প্লিট করেন তাহলে 550 টাকা পার বেলাতে ধরতে পারেন। তবে আপনি চাইলে 300 টাকা বা 400 টাকার মধ্যে আপনার পার বেলার খাবার ডান করতে পারেন। ইভেন কি 250 টাকার মধ্যেও সম্ভব, কারণ যদি শুধু নাসি গোরিং খান, নাসি গোরিংয়ের দাম নেবে 30 থেকে 35,000 রুপিয়া, মানে হচ্ছে বাংলা টাকা 250 থেকে 350 টাকা। সো নাসি গোরিংয়ের মধ্যে কি থাকে? নাসি গোরিং হচ্ছে মূলত ফ্রাইড রাইস, যেটার মধ্যে আপনার চিকেন থাকবে, ডিম থাকবে, আর ভাত দিয়ে সেটা মেখে টেকে দেওয়া হবে, এবং হুইচ ইজ গুড। আর এছাড়া যদি আপনি কেএফসি বা বিএফসির মতো চিকেন খেতে চান, সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 30 থেকে 45,000-এর মধ্যে। বার্গার খেলে 30 থেকে 45,000-এর মধ্যেই পড়বে, মানে মোটামুটি 250 থেকে 350 টাকার মধ্যে আপনি একটা ভালো মিল খেতে পারবেন। সো 10 দিনের যদি একটা ট্রিপ ধরেন, পানির বিষয়ে আপনাদেরকে বলতে হবে, এখানে পানির দাম হিউজ। এটা ধরেন 1.5 লিটারের একটা বোতল, এই বোতলের দাম হচ্ছে এখানে 75 টাকা বাংলাদেশি টাকায়, আর এখানকার রুপিয়া অনুযায়ী 10,000 রুপিয়া। আর ছোট যে বোতলগুলো আছে সেগুলো 5,000 রুপিয়া 7,000 রুপিয়াতে পাওয়া যায়। মানে বাংলাদেশ থেকে পানির দাম এখানে ডাবল, অনেক বেশি। কেমন হয়েছে আপনাদেরকে জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। টুনা ফিশ দিয়েই খাওয়া হচ্ছে, মোটামুটি চলবে। নাসি গোরিংটা জোস। আর আপনাদের কাজ হচ্ছে শুধু আমাকে দেখা আর ভিউ দেখা। আশেপাশে দেখে যদি রোজা হালকা হয় সেটার দায়িত্ব টোটালি ভাই আপনার, আমার না, কিন্তু কথা মাথায় রাখেন।